আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমার মৃত্যুর কামনা করে আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। এই কিন্তু প্রভোকেশন স্টেটমেন্টগুলোর প্রমাণ, এটা মাথায় রাখবেন। এটা যখন করছেন মাথায় রাখবেন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলোর সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। গতকাল গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত কথা বললেন তার একটা ছোট্ট অংশ দেখিয়ে শুরু করলাম। তিনি কোথাও আশঙ্কা করছেন তাকে খুন করা হতে পারে এবং তার জন্য নাকি প্রধানমন্ত্রী দায়ী। এই ঘটনাকে আপনি কি বলবেন? মস্তিষ্ক বিভ্রম, নাকি এটিকে আপনি বলবেন যে আরো একটা বড় কোনো খেলার ইঙ্গিত? তবে আমি আপনাদের সামনে বলবো, দেখুন, আজকের পর্বটা দু তিনটি ভাগে আমি আপনাদের সামনে বিশ্লেষণ করব। প্রথম কথা, একেবারে একটা নিজের একটা আন্দাজ থেকে কথা বলছি আপনাদের সামনে, আন্দাজ থেকে সম্পূর্ণ কথা বলছি। আমি আপনাদের সামনে বলছি, আপনারা পরে সত্যি হবে না মিথ্যে হবে হয়তো দেখা যাবে, সামনে কিছু একটা বড় ঘটবে, বড় বড় ঘটবে। কিন্তু আমি বলছি না যে বিজেপি কোনো নেতা মন্ত্রী স্তরের কাউকে গ্রেপ্তার করে নেবেন বা কিছু করবেন না। এই দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা কিছু বড় ঘটানো হবে। সেটা সেটা বড় কিছু একটা ঘটানোর আমার আশঙ্কা কোনো জায়গা থেকে আমি বলছি না। আমার কাছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজটা হেরে যাওয়া একজন বিরোধী নেত্রীর মতো লাগলো। এটা এর আগে অতীতে আমি কখনো পাইনি। তবে আজকে আমি আলোচনা করব যে কোন প্রেক্ষিতে আমার মনে হচ্ছে সামনে বড় কিছু ঘটতে পারে, সেটা শোনাবো আপনাদের সামনে। শোনাবো ঠিক যেমনটা প্রেডিক্ট করেছিলাম, যেমনটা যে তথ্যের ভিত্তিতে আপনাদের আগেও শুনিয়েছিলাম যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছাড়াও ভবানীপুরে দাঁড়াতে পারেন, সেটাই সত্যি হলো। আমাদের যে অ্যানালিসিস ঠিকঠাক থাকে সেটা আরো একবার প্রতিফলিত হলো। আমি গত পরশু দিনও আমার ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্যটাই দিয়ে দিয়েছিলাম, আর গতকাল সেই প্রমাণও আমার ফেসবুকের ফ্রেন্ডরাও পেয়ে গিয়েছে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি প্রথমে আপনাদের সামনে আসি কয়েকটা বিষয়ে। আপনারা সকাল থেকে সবাই জেনে গিয়েছেন যে নির্বাচন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পরেই একেবারে রাতের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সেনাপতি আমি বলবো তাদেরকে সরিয়ে নেওয়ার কাজটা করলেন। তার মধ্যে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে সরানো এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে সরানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও ইতিহাসে 2019 সালে স্বরাষ্ট্র সচিবকে তখন সরানোর নজির রয়েছে, কিন্তু মুখ্য সচিবকে কখনো সরানোর নজির ছিল না। কিন্তু এতটাই ভালো কাজ করেছেন নির্বাচন কমিশনার, তার কারণ এই নন্দিনী চক্রবর্তী ম্যাডাম, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ফাইল কাটতে কার্যত ইডির অভিযানে চলে গিয়েছিলেন, ফাইল কেড়ে নিয়ে চলে এসেছিলেন, ওই জায়গাতে পর্যন্ত এই আমাদের স্বরাষ্ট্র আমাদের এই মুখ্য সচিব গিয়েছিলেন। এছাড়াও বদলির লিস্টে রয়েছে ডিজি পীযূষ পান্ডে, রয়েছে পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, রয়েছেন এডিজি আইন শৃঙ্খলা যাকে শিরদাঁড়া উপহার দেওয়া হয়েছিল বিনীত গোয়েল, আবারও তার শিরদাঁড়া আরো একবার কেড়ে নেওয়া হলো, এবং ডিজি কারা। আমি জানি না এরা বাড়িতে গিয়ে কি করে নিজের সন্তানদের কাছে মুখ দেখান, এরা কি করে সন্তানদের কাছে কি করে বলেন, কি করে দাঁড়াতে পারেন যে বাবা, আত্মসম্মান নিয়ে কাজ করার নাম কিন্তু মানে চাটুকারিতা হওয়া উচিত নয়। আত্মসম্মান নিয়ে একটা বাঁচার একটা অন্য মর্যাদা হতে পারে, সেখানে হয়তো আপনি বড় কোনো পোস্ট নাও পেতে পারেন, কিন্তু আত্মসম্মান নিয়ে বাঁচার একটা মর্যাদা রয়েছে। বাড়ির বাচ্চাদের কাছে বা স্ত্রীর কাছে গিয়ে সেই সম্মান বোধটা ফিরে পাওয়া যায়। আমি জানি না বাকিরা এরা বাড়িতে কিভাবে পরিবারের সামনে মুখ দেখান, যাই হোক সেটা ব্যক্তিগত ব্যাপার, আমি সেই জায়গায় যাব না। কিন্তু আমি যেখানে যাব, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ছেড়ে দেওয়ার পাত্রী নন। গতকাল মাঝরাতে তিনি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পত্রাঘাত করেছেন, দেখতে পাচ্ছেন সেখানে লেখা রয়েছে জ্ঞানেশকে পত্রাঘাত মমতার, মধ্যরাতে বদলিকে স্বৈরাচারী সিদ্ধান্ত বললেন মুখ্যমন্ত্রী, চিঠির শেষে লিখলেন অল দ্য বেস্ট। এখানে আমি একটা ওয়াইল্ড গেস করছি। 2021 আপনাদের মনে রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে গেলেন একটা চমক দেওয়ার জন্য, এবং সেখানে পর্যুদস্ত হওয়ার পর মানে মধ্যের যে প্রচারে তিনি চোট পেলেন এবং পায়ে ব্যান্ডেজ করে তিনি ঘুরলেন। এটা কিন্তু একটা, সবাই বলে এটা পরিকল্পিত, এটাই কিন্তু প্রকাশ্যে সবাই জানে। আমার সন্দেহ এবারেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যা পরিস্থিতি দেখেছেন, আইপ্যাক কিন্তু দ্বিতীয় কোনো পদ্ধতি ইতিমধ্যেই ভাবতে শুরু করে দিয়েছেন। তার কারণ এইভাবে নির্বাচনে গেলে তৃণমূল কংগ্রেসের পরাজয় যে নিশ্চিত, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ জানে না। সেই কারণে আমার ওয়াইল্ড গেস,
এবারের নির্বাচনেও এমন কিছু হয়তো প্ল্যান করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে সেই স্ক্রিপ্টটা হয়তো আপনারা দেখতে পারেন। সেই স্ক্রিপ্টের মধ্যে আমি জানি না কি ধরনের স্ক্রিপ্ট, সেটা গতবারের মতোই সিমিলার হতে পারে কিংবা অন্য কোনো ধরনের হতে পারে। কিছুদিন আগেই ব্রিগেড সমাবেশে মিঠুন চক্রবর্তী বলে গিয়েছিলেন এবারে আইসিইউ থেকে তিনি বক্তৃতা দেবেন। আমি জানি না, আমি তার কিন্তু সুস্থতা কামনা করছি, এই নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে ব্যান্ডেজের রাজনীতি বা অন্য কোনো একটা ঘটনার স্ক্রিপ্ট কিন্তু এবারে আমরা দেখতে চলেছি বলে আমার সন্দেহটা দানা বাজছে এই কারণে, নির্বাচন কমিশনার যা যা সিদ্ধান্ত নিয়েছে আপনারা দেখুন। একটা খবর, মার্চ মাসে এখনো পর্যন্ত বদলি করা হয়েছে কোন কোন পুলিশ আধিকারিককে ভোট ঘোষণার পরে রিপোর্ট তলব কমিশনের। এই মার্চ মাস পর্যন্ত এখনো পর্যন্ত নবান্ন প্রচুর অদল বদল করে ফেলেছেন। তিনি জানতেন যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেলে কিচ্ছু করা যাবে না, তার আগের দিন পর্যন্ত প্রচুর অদল বদল করে দিয়েছেন। এই মার্চ মাস পর্যন্ত কাদের কোন কোন পুলিশ অফিসারকে কোন কোন যে জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে, কোন কোন স্পর্শকাতর জায়গায় কাদের কাদের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই লিস্টটা নির্বাচন কমিশনার চেয়েছে। ঠিক যেমন এই ডিজিপি কিংবা পুলিশ কমিশনার কিংবা স্বরাষ্ট্র সচিব কিংবা সচিবকে সরিয়ে দিয়েছিলেন, মুখ্য সচিবকে, ঠিক একইভাবে কিন্তু এদেরকেও বদলি করা হতে পারে। শুধু তাই নয়, আমি আপনাদের সামনে আরো একটা খবর দেখাচ্ছি। ওয়েব ক্যাম দেখতে পাচ্ছেন, ওয়েব ক্যাম অনিয়ম 2021 এবং 2024 সালে বহু বুথেই কিছু রেকর্ড হয়নি, এবার বাইরের রাজ্যের সংস্থা নিয়োগ কমিশনের। এবারে নির্বাচন কমিশন তারা দেখতে গিয়েছিল যে 2021-এর কিংবা 2024-এর যে নির্বাচন হয়েছিল সেখানেও কিন্তু 100% ওয়েবকাস্টিং করা হয়েছিল। সেখানে তারা দেখছে যে 30% বুথে কোনো রেকর্ড হয়নি, শুধু প্রথমে শুরুর আধ ঘন্টা শেষের আধ ঘন্টা, মধ্যের কোনো রেকর্ডিং নেই। এবং সেগুলোর দায়িত্বে মূলত ছিল পশ্চিমবঙ্গের কিছু সংস্থা। এবারে নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা বাইরের সংস্থাকে দায়িত্ব দেবেন, ভেতরের সংস্থাকে নয়। আপনারা একটা ঘটনা লক্ষ্য করুন যে টোটাল পশ্চিমবঙ্গে যত বুথ রয়েছে তার নাকি 30% বুথেই এই সমস্যা, যে মধ্যের কোনো ফুটেজ নেই। তার মানে ভাবুন যে কিভাবে রিগিং হয়েছে, আমরা ধরতেও পারিনি, আমাদের মানে অপোজিশন দল ধরতেও পারিনি 30% বুথে কোনো সিসিটিভি ফুটেজ পর্যন্ত নেই। এইরকম একটা অবস্থাতে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জিতে আসছেন বলেই তার কিন্তু একেবারে এই মুহূর্তে গতকাল যে বডি ল্যাঙ্গুয়েজটা, সেটা আমাকে অন্তত মানে মনে হয়নি তিনি কোনোভাবেই একটু প্রকৃতস্থ মতো লেগেছে। মুখ্যমন্ত্রী সুস্থতা কামনা করি। মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে তার বাড়ি অ্যাটাক থেকে শুরু করে তাকে খুনের বিভিন্ন রকম গন্ধ পাচ্ছেন। জানি না এটা স্ক্রিপ্টের প্রথম পার্ট কিনা, আমি শোনাবো। মুখ্যমন্ত্রী গতকাল শুরুতে এই বক্তব্য বলেছেন, তবে তিনি কোথাও গিয়ে একটা ভয়ও পেয়েছেন, এটাও কিন্তু পরিষ্কার তার বডি ল্যাঙ্গুয়েজে, তার কনফিডেন্স গতকাল একেবারেই আমি কখনো মুখ্যমন্ত্রীকে এই ধরনের দেখিনি। দেখুন এই ভিডিওটা। আজকে এখানে আসার আগে একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের একজন নেতা বলছে কেন্দ্রীয় মন্ত্রীর রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়ি আক্রান্ত হয়েছে, এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, চারিদিকে গুন্ডা লেলিয়ে দেবো। আমরা বলি বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেব, সব কটাকে লড়ে নেব। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসকে জন্ম দিই, এটা মাথায় রাখবেন ভালো করে। দেখলেন, শুধু তাই নয়, আমি আপনাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ভয়টা, অনেকে বলছেন যে এটা একটা স্ক্রিপ্টেড হতে পারে, তার কারণ আমি বললাম সামনে কিছু বড় হতে পারে ইন দ্য সেন্স এই যে জয়ের রাস্তাটা পরিষ্কার নয় দেখে প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। এই আইপ্যাকের প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি রেডি রয়েছে সম্ভবত, তার মধ্যে থেকে কোনো একটা বেছে নিতে পারেন রাজনৈতিক নেতৃত্বরা। আমি জানি না সেটা সহিংস হবে না অহিংস হবে, আমি এটুকু এক্সপেক্ট করব যে মানে মানে বিনাশকালে বিপরীত বুদ্ধি এইটুকু যেন মুখ্যমন্ত্রী না হয়। তার কারণ কিছুদিন আগে যে মারাত্মক কথা তিনি বলেছেন একটা কমিউনিটি সম্পর্কে, একটা কমিউনিটি ঘিরে ধরলে 1 সেকেন্ডে 12টা বেজে যাবে, এই ধরনের মানে কি বলবো, এই ধরনের বিপরীত বুদ্ধি যেন কোনোভাবে না হয়। সমাজকে প্রোটেক্ট করার জন্য এইটা কিন্তু আপনাদেরও দায়িত্ব নিতে হবে।
তার কারণ একটা রাজনৈতিক নেতা দল যখন মরিয়া হয়ে যায় তখন যা কিছু হতে পারে। কিন্তু আমি আপনাদের সামনে বলবো, কেউ পা দেবেন না, কেউ অহেতুক ভাবে মানে কোন রকম ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। এই নির্বাচনের সময়টা খুব সন্তর্পণে থাকবেন, অহেতুক কারুর সঙ্গে ঝামেলায় জড়াবেন না। এইখানটায় আমি আপনাদের সামনে আরেকটা খবর দেখাচ্ছি, দেখুন 2200 কোম্পানি বাহিনী ড্রোন নজরদারি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আরো করা নির্বাচন কমিশন। এবারে 2200 কোম্পানি বাহিনী আসছে, আধা সামরিক বাহিনী। গতবার 2021 ছিল 2000 কোম্পানি, এবারে আরো বাড়িয়ে সংখ্যাটা 2200 করা হয়ে গেল। এবং ড্রোন নজরদারি পর্যন্ত এবারে থাকছে, বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলোতে ড্রোন নজরদারি থাকছে। এই অবস্থায় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে নির্বাচন কমিশনের সঙ্গে যে চ্যালেঞ্জে যাবে, গতকাল মাঝরাতে তিনি যে চিঠিটা লিখেছেন সেখানে একেবারে পরিষ্কার যে তিনি চ্যালেঞ্জে যাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জে যাওয়া, কিন্তু সেটা কি ধরনের চ্যালেঞ্জ হতে পারে আমরা আন্দাজ করতে পারছি, যদিও বডি ল্যাঙ্গুয়েজে তাকে অনেকটা দুর্বল লেগেছে, কিন্তু এতটা দুর্বল ভাবার তাকে কোনো কারণ আমি দেখছি না এখনো পর্যন্ত। এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্বল নয় তার একটি প্রমাণ দেখাচ্ছি। তিনি বলছেন এবারে ছক্কা মারতে হবে, বিজেপিকে ছক্কা মারতে হবে, বিজেপিকে ছক্কা মেরে অক্কা পাঠিয়ে দিতে হবে। এই কথাটা কিন্তু আমি জানি না অন্য রাজনৈতিক দল বলে তার বিরুদ্ধে ব্যবস্থা হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বারবার ভাবে বললেন গতকাল মিটিং এর শেষে, বিজেপিকে ছক্কা মেরে অক্কা করে দিতে হবে। আমার মনে পড়ে গেল 2021 প্রি পোল ভায়োলেন্স কিংবা পোল ভায়োলেন্স বা পোস্ট পোল ভায়োলেন্সের কথা। তো আমার বিশ্বাস এবারে নির্বাচন কমিশনার তারা কিন্তু একটি মানুষ, একটি কোন কর্মীর কোন রকমের এক আঘাত যেন না লাগে সেটা সতর্ক হতে, এবং সাধারণ মানুষকেও বলবো যে যদি কাউকে মারছে দেখেন, আমাদের লোকাল পুলিশের কিংবা কারুর সাহায্য নিয়ে, আধা সামরিক সামরিক বাহিনীর সাহায্য নিয়ে কিংবা কারুর সাহায্য নিয়ে সেটাকে রুখে দিন, রুখে দাঁড়াতে হবে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু ভয় পেয়েছেন। শশী পাঁজার বাড়িতে আক্রমণ হওয়ার পর তার কথাগুলো এলোমেলো শোনালাম। তিনি কোথা থেকে বলছেন তার বাড়িতে আক্রমণ করা হবে, এই সমস্ত জানি না, এটা স্ক্রিপ্টেডও হতে পারে কিংবা তিনি সত্যি ভয়ও পেতে পারেন। ভয় পেলে পুলিশ তাকে প্রোটেক্ট করবে, আর স্ক্রিপ্টেড হলে তাহলে কিন্তু আমাদের প্রোটেকশন আমাদের করতে হবে পুলিশকে সঙ্গে নিয়ে। আপনারা শুনুন, আমি আপনাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যটি শোনাবো। হবে এবার দুরন্ত গতিতে ছক্কার খেলা হবে, ছক্কা ছক্কা। বিজেপিকে ছক্কা মারতে হবে যাতে চিরকালের মতো বলে আমি বিজেপি করব না, আমি বিজেপি করব না, আমি বিজেপি করব না। ছক্কা মেরে অক্কা করে দিতে হবে, ছক্কা মেরে অক্কা, মাথায় রাখবেন। শুনলেন? এইখানে আমি আপনাদের সামনে এবার চলে আসি খুব ছোট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভবানীপুরে কেন তিনি দাঁড়ালেন। আমি এই খবরটি আপনাদের সামনে অনেক দিন ধরেই বলে আসছি, বিশেষ করে আমার ফেসবুক পেজে আমি গত পরশুদিন এই খবরটি দিয়ে দিয়েছিলাম যে বিরোধী দলনেতা নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও লড়তে চলেছে। এর মূলত দুটি কারণ। অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী ইচ্ছা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়ার। এর দুটি কারণের মধ্যে অন্যতম কারণ হলো, শুভেন্দু অধিকারী যদি ভবানীপুরে লড়েন তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে যে বিজেপির সঙ্গে তৃণমূলের কোনো সেটিং নেই। যে কথাটা সাধারণ মানুষও যারা বিজেপিকেও সমর্থন করে তারাও কোথাও না কোথাও গিয়ে একটু বুঝতে শুরু করে দিয়েছিলেন বা ভাবতে শুরু করে দিয়েছিলেন, যেহেতু কেন্দ্রীয় নেতৃত্ব কোনো ব্যবস্থা নিচ্ছে না, কাজে তারাও কিন্তু মানে একটা সময় পর বুঝতে শুরু করেছিলেন তাহলে বোধহয় এদের সেটিং এর ব্যাপার রয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী এটা বোঝাতে সক্ষম হয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বকে যে আমি যদি ভবানীপুর থেকে লড়ি, এই মেসেজটা অন্তত যাবে, এই মেসেজটা যাবে যে কোন রকম সেটিং নেই। সেটিং থাকলে শুভেন্দু অধিকারী ভবানীপুরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত বড় চ্যালেঞ্জ নিতেন না। একবার তিনি জিতেই রয়েছেন, আর একবার হারলে তার সেই জেতাটা কিন্তু নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, এত বড় রিস্ক তিনি নিতেন না। দ্বিতীয়ত একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি রয়েছে, যেটা আমি আপনাদের সামনে অনেকদিন আগে বলেছিলাম। পলিটিক্যাল স্ট্র্যাটেজি হচ্ছে যে কোনোভাবে ধরুন এবারের নির্বাচনে কোনোভাবে যে তৃণমূল কংগ্রেস জিতে গেল, খুব কম মার্জিনের সিটে হলেও ধরুন জিতে গেল, আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি শুভেন্দু অধিকারী হারিয়ে দিতে পারেন সেটাও কার্যত তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়ে যাবে। কারণ একটি মুখ্যমন্ত্রী মানে তৃণমূল কংগ্রেসের যিনি সর্বেসর্বা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেখানে কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেসটা শূন্য। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি দুবার হারিয়ে দেওয়া হয়
তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গ্রহণযোগ্যতা একেবারেই কমে যাবে, আর শুভেন্দু অধিকারীর রাজনৈতিক গ্রহণযোগ্যতা অনেকখানি বেড়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আর উপনির্বাচনে এসে জিতে এসে আর তিনি মুখ্যমন্ত্রী হওয়ার মতো তার মানে কি বলবো কোনো রাজনৈতিক স্কিল আর তার থাকবে না, তার বিশ্বাসযোগ্যতা থাকবে না। সেই জন্য কোনোভাবে যদি বিজেপির পা ফসকে যায় এবারে নির্বাচনে, আর যদি শুভেন্দু অধিকারী ভবানীপুরের ম্যাচটা বার করে দিতে পারেন, তাহলেও কিন্তু রাজ্যে পরাজয় হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস যেটা ইয়েটা ধরে রাখতে পারবেন কিনা সন্দেহ হয়ে যাবে, তার কারণ ভাঙনটা খুব তাড়াতাড়ি ইজি হয়ে যাবে। তো মূলত এই কারণের জন্যই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বোঝাতে সমর্থ হয়েছিলেন নীতিন নবীন বুঝিয়েছিলেন অমিত শাহকে, এবং অমিত শাহের সঙ্গে কথা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারপরেই এই সম্মিলিত সিদ্ধান্তে কিন্তু শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও লড়ানো হচ্ছে। নন্দীগ্রামে তিনি কেন লড়ছেন, নাহলে এটা বিট্রে হয়ে যাবে। গতবার শুভেন্দু অধিকারী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফাইট করে সেখানে জিতেছিলেন, সেখানে যদি এখন তিনি ওখান থেকে চলে আসেন, তাহলে কিন্তু সেটা নন্দীগ্রামের মানুষের সঙ্গে বিট্রে করা হবে। সেই কারণে তিনি নন্দীগ্রাম ছাড়তে চাননি। এরকম না যে তিনি দুটো সিটে লড়ছেন, একটা হেরে যাওয়ার তিনি সম্ভাবনা করছেন, বা একটা থেকে তিনি হেরে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন, এটা না। নন্দীগ্রাম থেকে তিনি সরে এলে তার বিশ্বাসযোগ্যতা ঘরের মাটিতে কমে যাবে। সেই জন্য তিনি বলেছেন নন্দীগ্রাম আমাকে লড়তেই হবে, আমি ওখানে ছেড়ে যেতে পারি না, ওটা আমার রেসপন্সিবিলিটি, কিন্তু পাশাপাশি আমাকে ভবানীপুরটা দিন। আমার এখানে আশঙ্কা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন যখন আসন বেরোবে তিনিও দুটো আসনে লড়বেন। আমার খুব দৃঢ় বিশ্বাস যে তিনি একটি আসনে শুধুমাত্র ভবানীপুর থেকে এবারে লড়তে চাইবেন না। যা পরিস্থিতি তিনিও এবারে দুটো আসনে লড়বেন, কারণ তিনি আশঙ্কা থেকে লড়বেন। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে কিন্তু ম্যান মার্কিং করতে শুরু করে দিয়েছেন। এমনিতেই ভবানীপুরে 40,000-এর প্রথম দফায় ভোটে এসআইআর বাদ গেছে, তারপরে আরো 20,000, সম্ভবত সংখ্যাটা 60,000-এর কাছাকাছি অ্যাডজুডিকেশন মিলিয়ে। ঠিক সেই অবস্থায় শুভেন্দু অধিকারী কিন্তু মানে অনেকটা বেশি এগিয়ে রয়েছেন। কয়েকটা বুথ ছাড়া মাত্র একটা দুটো বুথে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকতে পারেন, বাকি বুথগুলোতে কিন্তু প্রত্যেকটাতে শুভেন্দু অধিকারী ওখানে এগিয়ে থাকবেন। তিনি দীর্ঘদিন ধরে ওখানে কর্মসূচি শুরু করে দিয়েছেন। এই প্রস্তুতি তিনি 2 বছর আগে থেকে তিনি নিচ্ছেন, আর 2 বছর আগে থেকে সেই খবর আপনাদের সামনে আমরা দিয়ে আসছি। যাই হোক, আমি শুধু একটাই দাবি করব, রাজনৈতিক নেতারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা ইচ্ছা তাই করতে পারেন, এমনকি হিংসারও আশ্রয় নিতে পারেন যে কোনো রাজনৈতিক নেতা, আমি কারণ স্পেসিফিক বলছি না, কিন্তু আমাদের সেটাকে রুখে দিতে হবে। আমাদের পুলিশের সাহায্য নিয়ে, আইন শৃঙ্খলার সাহায্য নিয়ে, কিংবা গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে আমার পাড়ার ছেলেটিকে যদি মারে, তাহলে আমাদের সবাই মিলে আমাদের আগে থেকে ঠিক করতে হবে যে কারুর গায়ে হাত দিলে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো। এইটুকু আপনি তৃণমূল বিজেপি যাই হতে পারেন, কারণ রিজিম চেঞ্জ হয়ে গেলে ওই তৃণমূলরাই রাতারাতি বিজেপি হয়ে যাবেন। কিন্তু কাজে মাথায় রাখবেন যে কাউকে যেন হিংসাত্মক কোনো ঘটনা না ঘটে। কোনো বিজেপি কর্মী তৃণমূলের গায়ে হাত দেবেন না, কোনো তৃণমূল কর্মী বিজেপির গায়ে হাত দেবেন না, বা অন্য দলের। এইটুকু মাথায় রাখবেন, কারণ আপনি নিজেও জানেন না এবারে কিন্তু রিজিম চেঞ্জের একটা পরিবর্তনের ভোট। আর এই পরিবর্তনটা হয়ে গেলে আপনি যাকে মারলেন, আপনি কিন্তু পরিবর্তন হয়ে যাওয়ার পর তখন কিন্তু আপনি এবং আপনার পরিবার বিপদে পড়বেন। এই কথাটুকু মাথায় রেখে নিজের পরিবারকে সুরক্ষিত রেখে এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের গণতন্ত্রের ওপর এবং সংবিধানের ওপর বিশ্বাস রেখে কোনোদিন হিংসার আশ্রয় নেবেন না। এইটুকু নিবেদন আপনাদের কাছে। এখন এর মতো এখানেই।